ইতিহাস কাউকে ক্ষমা করে না, এটাই হয়ে এসেছে চিরকাল। কেন বললাম এই কথা? আজকে আলোচনা করব সেই বিষয়ে। নমস্কার, আমি দীপাঞ্জন। আমি রয়েছি ইতিহাসের গল্প কথা নিয়ে। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন আজ পালিত হচ্ছে। এই পশ্চিমবঙ্গ দিবস নতুন সরকারের আমলে। কিন্তু কি ছিল এই 20শে জুন? পশ্চিমবঙ্গ দিবস পালন করার জন্য 20শে জুনকে কেন বেছে নেওয়া হলো, আজকে সে কথা শুনব। পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ, এই যে বিভাজন, এই বিভাজন কেন হলো তার কথাই আলোচনা করা যাক। এর জন্য আমাদের যেতে হবে 1937 সালের প্রাদেশিক নির্বাচনে। 1937-এ যে প্রাদেশিক নির্বাচন হয়েছিল, সেখানে কৃষক প্রজা পার্টি তরফে ফজলুল হক তিনি সরকার গঠন করলেন। কি অদ্ভুত ব্যাপার ভাবুন, 1937-এ ফজলুল হক সরকার গঠন করছেন, কিন্তু 1946-এ তিনি সম্পূর্ণ ব্রাত্য হয়ে যাচ্ছেন। কেন বলছি এই ফজলুল হকের কথা, সেটা একটু পরে বুঝতে পারবেন। পশ্চিমবঙ্গ দিবস পালন করার যে প্রেক্ষিতটা রচিত হয়েছে আজ থেকে বহু বছর আগে। সোজাসুজিভাবে বললে, বাংলার বিভাজনের জন্যই তো আজকে আমরা এটা আলোচনা করছি যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের অন্তর্ভুক্ত হয়েছে, সে কারণে পালন করছি এই পশ্চিমবঙ্গ দিবস। তো তার এই যে দিনটি পালন করার জন্য তার পিছনে যে ইতিহাস লুকিয়ে আছে, শুধু সেটুকু জানলে হবে না, তার প্রেক্ষিতটাও বুঝতে হবে। 1937-এ ফজলুল হকের সরকার হচ্ছে কৃষক প্রজা পার্টির সরকার। ফজলুল হক ছিলেন একজন আইনজীবী। তিনি লড়াই করছেন তখনকার দিনের ক্ষমতাবান রাজা এবং জমিদারদের বিরুদ্ধে। যেটা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, সেটাই তিনি করে দেখালেন। ঢাকার রাজা নাজিমুদ্দিনকে হারালেন। পটুয়াখালী থেকে তিনি 13,000-এরও বেশি ব্যবধানে নাজিমুদ্দিনকে পরাজিত করলেন। তাহলে খুব স্বাভাবিকভাবেই আপনাদের মনে হচ্ছে যে তিনি যখন এতটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে এসেছেন, তাহলে ব্রাত্য হলেন কেন? প্রথমত, সংখ্যাগরিষ্ঠতা তিনি পাননি, কিন্তু যে বিপুল পরিমাণ মানুষের সমর্থন পেয়েছিলেন, বিপুল পরিমাণ মানুষ কথাটা একটু হয়তো ভুল হলো, বিপুল পরিমাণ ভোটারের সমর্থন পেয়েছিলেন। কারণ ব্রিটিশ শাসনে যে ইলেকশন হয়েছে, সেখানে প্রায় 90% মানুষ ভোটই দিতে পারেনি। কারণ যদি ওখানে আপনি ভোট দিতে চান, তাহলে আপনাকে হয় শিক্ষিত হতে হবে, মানে অন্তত মাধ্যমিক পাস, নতুবা হতে হবে আপনি যে ট্যাক্স দিচ্ছেন, আপনি যে কর প্রদান করছেন, তার কোন একটা প্রমাণপত্র আপনাকে দিতে হবে। সেই সময়ে এই রকম মানুষ ছিল মাত্র 10-12%। তারাই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছিল। তাদের ভোটেই কিন্তু নির্বাচিত হয়েছিলেন জনপ্রতিনিধি। তো যাই হোক, ফজলুল হকের কথায় ফিরি। ফজলুল হক জিতলেন এবং তার কৃষক প্রজা পার্টিও কিন্তু প্রচুর পরিমাণে সিটে জয়লাভ করলো, কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছতে পারল না। সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর জন্য তার প্রয়োজন পড়ল সমর্থনের। কৃষক প্রজা পার্টি ছাড়া যে দুটি পার্টি সে সময় লড়াই করেছিল, তারা হলো কংগ্রেস এবং মুসলিম লীগ। স্বাভাবিকভাবেই তিনি গেলেন কংগ্রেসের কাছে, কিন্তু কংগ্রেস সাপোর্ট দিতে অস্বীকার করলেন। যদিও বাংলার যিনি নেতা ছিলেন সেই সময়ে, তারা কিন্তু সমর্থনের পক্ষেই ছিলেন, কিন্তু কেন্দ্রীয় কংগ্রেসের যে কমিটি ছিল, তারা এটা পত্রপাঠ খারিজ করে দিল। তার পিছনে একটা কারণ ছিল। কারণটা হচ্ছে, যে কথাটা বলে তিনি ক্ষমতায় এসেছিলেন, যারাই মালিক শ্রেণী ছিলেন, যারা জমিদার, যারা রাজা, তাদের কর্তৃত্বকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেবেন। এটা সেই মুহূর্তে কংগ্রেসের পক্ষে মানা হয়তো সম্ভব ছিল না। কিন্তু এটা যখন কংগ্রেস মানল না, কংগ্রেসের কাছে আশা ছিল যে তিনি হয়তো বিনা শর্তে তাদের সাথে যোগদান করবেন, কিন্তু ফজলুল হক সেটা করলেন না। তিনি চলে গেলেন মুসলিম লীগের কাছে, এবং মুসলিম লীগ হেরে গিয়েও হারল না। তারা সমর্থনের ঘোষণা করলো কৃষক প্রজা পার্টিকে, এবং ইতিহাসের চরিত্র অনেকখানি বদলে গেল। আমার টি শার্টে লেখা আছে, খেয়াল করছেন, কর্মা, কর্ম। এই কর্মা বা এই কর্ম কিন্তু কাউকে ক্ষমা করে না। সেটাই হলো ফজলুল হকের সাথে। শুধু পশ্চিমবঙ্গ নয়, সমগ্র ভারতবর্ষের ইতিহাস বদলে গেল।
কৃষক প্রজা পার্টি ক্ষমতায় এলো তো বটে, কিন্তু সেই সকল মানুষজন যারা ভোট দিয়েছিল এই ধর্মীয় অন্ধতার বিরুদ্ধে, যারা ভোট দিয়েছিল এই তথাকথিত রাজা বা জমিদার তাদের বিরুদ্ধে, দেখা গেল ফজলুল হক যে মন্ত্রিসভা গঠন করছেন তাতে তাদেরও প্রতিনিধি রয়েছে। এটা ছিল অনেকটাই বিশ্বাসঘাতকতার একটা চিহ্ন। ফজলুল হক চেয়েছিলেন এমন একটা সমাজ তৈরি করা যেখানে ডাল ভাতের কোনো অভাব থাকবে না। তিনি চেয়েছিলেন এবং সেটা বলেই তিনি ক্ষমতা দখল করেছিলেন। কিন্তু ক্ষমতায় আসার জন্য তিনি যাদের সমর্থন নিলেন, বাস্তবে তাদের বিরোধিতা করাই ছিল তার ইলেকশনের মূল স্লোগান। 1937-এর 1 এপ্রিল এই মন্ত্রিসভা গঠিত হয়েছিল, কিন্তু খুব বেশি দিন সরকার তিনি চালাতে পারলেন না। ইংরেজদের চতুরতার গুণে এই সরকার দীর্ঘস্থায়ী হলো না। 1943 খ্রিস্টাব্দে খাজা নাজিমুদ্দিন ক্ষমতায় চলে এলেন, আর হিন্দু মহাসভা বসলো বিরোধী আসনে। তৎকালীন সময়ে ভোটের একটা নিয়ম ইংরেজরা করেছিলেন, সেটা হলো যেখানে হিন্দু মেজরিটি রয়েছে সেই সব জায়গায় হিন্দুদের প্রতিনিধি দাঁড়াবেন, আর যেখানে মুসলিম মেজরিটি রয়েছে সেখানে দাঁড়াবেন মুসলিম প্রতিনিধি। ফলত বুঝতেই পারছেন যে মুসলিম মেজরিটি এরিয়াতে যদি কোনো মুসলিম প্রতিনিধি জয়লাভ করেন, তিনি সেখানে থাকা হিন্দুদের জন্য কাজ করবেন না। আবার উল্টোটিও সত্য। এই অদ্ভুত একটা নিয়মে নির্বাচন হচ্ছিল, সেই নির্বাচন আদৌ বাস্তবসম্মত ছিল কিনা সে প্রশ্ন কিন্তু থেকে যায়। এরপরে আসছে 1946-এর সে ভয়ঙ্কর সময়। সোহরাওয়ার্দী ক্ষমতা দখল করছেন, কিন্তু ক্ষমতা দখলের আগে যেটা তারা করলেন সেটা ছিল অভাবনীয়। ফজলুল হকের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন একদম চুরমার করে দিলেন। এত বিপুল সংখ্যক ভোট পেয়ে, এত বিপুল সংখ্যক সিটে জয়লাভ করে যে ক্ষমতায় এসেছিল, তার ভোটিং পার্সেন্টেজ দাঁড়ালো মাত্র 5%। ধর্মীয় মেরুকরণের সর্বোচ্চ পর্যায়ে বলতে যেটা বোঝা যায় সেটাই দেখলো বাংলা। সে সময়ে বাংলায় মুসলিম মেজরিটি ছিল। বাংলা বলতে কিন্তু আমি আজকের পশ্চিমবঙ্গের কথা বলছি না। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এই পুরোটা যদি আপনি অ্যাড করে নেন সেইটার কথা আমি বলতে চাইছি। তো তৎকালীন সময়ে সেই পুরো বাংলায় কিন্তু মুসলিম মেজরিটি ছিল। সোহরাওয়ার্দী সরকার গঠন করলেন। মুসলিম ডমিনেটেড যে 117টি সিট ছিল তার মধ্যে 113টি সিটে তারা জয়লাভ করেন। ইলেকশনের আগে বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থানে এটা প্রচার করা হয় যে যদি মুসলিমরা ক্ষমতা দখল করতে না পারে তাহলে ভারতবর্ষে তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। পাকিস্তান তৈরি করার প্রয়োজনীয়তাটা মানুষের মধ্যে গুলিয়ে খাইয়ে দেওয়া হয়, এবং যার পরিণতি স্বরূপ যেটা আমরা দেখতে পাই সেটা হলো সেই ভয়ঙ্কর দাঙ্গা। দাঙ্গা বলবো নাকি নরসংহার এটা আপনাদের উপর ছাড়ছি। 1946-এর সেই ভয়ঙ্কর দাঙ্গা, গ্রেট ক্যালকাটা কিলিং। মুসলিম লীগ দ্বারা ঘোষণা করা হয় ডাইরেক্ট অ্যাকশন ডে। হাজার হাজার মানুষ সেদিন কলকাতার রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল। হাজার হাজার মানুষের জীবনহানি ঘটে, আরো স্পেসিফিক্যালি বললে হাজার হাজার হিন্দুদের জীবনহানি ঘটে। সেই ডাইরেক্ট অ্যাকশন ডের রূপরেখা কিন্তু রচিত হয়েছিল তার অনেক আগে। এদিকে কলকাতায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটছে, ওদিকে নোয়াখালীতে ঘটলো ভয়ঙ্কর ঘটনা। নোয়াখালী দাঙ্গার কথা আপনারা অনেকেই জানেন। আপনারা চাইলে পরবর্তীকালে এই নিয়েও ডিটেইল ভিডিও করা যেতে পারে। এই দুটি ঘটনা হিন্দু মুসলিম যে ধর্মীয় ভেদাভেদ ভুলে একসাথে থাকার যে প্রবণতা সেটাকে কার্যত ধূলিসাৎ করে দিল। ইংরেজদের যে পরিকল্পনা ছিল প্রতি ক্ষেত্রে, 1905-এর বঙ্গভঙ্গ বলুন বা পরবর্তী ক্ষেত্রে, যে হিন্দু মুসলিমে আমি ডিভাইড করে রাখবো পুরো প্রদেশকে, সেটা যেন সার্থকতা লাভ করলো মুসলিম লীগের এই কর্মকাণ্ডে। বাংলা বিভাজিত হবে কি হবে না এটা নিয়ে তিনটে মত প্রচলিত হতে শুরু করলো। একদল মনে করলো বাংলাকে ভারতবর্ষের সাথে রাখবে, একদল মনে করলো বাংলাকে পাকিস্তানের সাথে যোগ করা হবে, আর একদল ছিল যারা মনে করেছিল যে বাংলা সম্পূর্ণভাবে স্বাধীন একটি রাষ্ট্ররূপে আলাদাভাবে আত্মপ্রকাশ করবে। বঙ্গীয় আইনসভায় 1947-এর 20 জুন
সেই ভোটাভুটি ঘটে। ভোটাভুটির কথা যদি বলি, 3 ভাবে ভোটাভুটি হয়েছিল। 3 ভাবে বলতে, একটা হচ্ছে সমস্ত সদস্যদের নিয়ে একটা ভোটাভুটি হয়েছিল, একটা হয়েছিল শুধুমাত্র মুসলিম মেজরিটি যে স্থানগুলো রয়েছে সেখান থেকে যারা নির্বাচিত হয়েছেন তাদের আলাদা ভোটাভুটি হয়েছিল, এবং হিন্দু মেজরিটি যারা রয়েছেন সেসব স্থানের যারা প্রতিনিধি তাদেরকে নিয়ে আরেকটি ভোটাভুটি হয়েছিল। প্রথমে যে ভোটাভুটিটা হয় সেটা হচ্ছে সকলে মিলে। সেই ভোটাভুটিতে 126টি ভোট পড়ে পাকিস্তানে অন্তর্ভুক্তির পক্ষে এবং 90টি ভোট পড়ে তার বিপক্ষে। স্বাভাবিকভাবেই পাকিস্তানে অন্তর্ভুক্তির ক্ষেত্রে এই প্রস্তাবটি পাশ হয়। দ্বিতীয় যে ভোটটি হয় সেটি হয় মুসলিম ডমিনেটেড যে সিটগুলি ছিল সেক্ষেত্রে পাকিস্তানে অন্তর্ভুক্তির পক্ষে মত দেন 106 জন, বিপক্ষে মাত্র 35 জন। এরপরে আসছে হিন্দু মেজরিটি ছিল যে সিটগুলোতে তাদের ভোট। 58 জন ভারতবর্ষে অন্তর্ভুক্তির পক্ষে মত দিলেন, 21 জন মত দিলেন পাকিস্তানে অন্তর্ভুক্তির পক্ষে। 73.4% ভোট পড়ল ভারতে অন্তর্ভুক্তির জন্য। এই অসম্ভবকে সম্ভব করলেন কে? এই অসম্ভবকে সম্ভব করার জন্য যার ভূমিকা ছিল অগ্রগণ্য তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কিন্তু কেবলমাত্র কি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন তা কিন্তু নয়। কংগ্রেসের পক্ষে ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, বাম দলগুলির পক্ষে ছিলেন রতনলাল ব্রাহ্মণ এবং জ্যোতি বসু। এছাড়া ছিলেন বর্ধমানের রাজা উদয়চাঁদ মহাতাব। কিন্তু এই মূল যে ভাবনাটা, সেই ভাবনাটাকে এগিয়ে নিয়ে চলেছিলেন যে ব্যক্তি, তিনি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গকে বাঁচানো বলতে তার যে হিন্দু সংস্কৃতি, তার যে হিন্দু জনগণ, তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। 20 তারিখ এই যে প্রস্তাবে ভোটাভুটি হয় তাতে দেখা যায় হিন্দু মেজরিটি যে স্থান ছিল তাদের যারা প্রতিনিধি ছিলেন তারা কিন্তু পশ্চিমবঙ্গের বিভাজনের পক্ষে মত দিলেন। এবার তাহলে প্রশ্ন হলো, দুটো ক্ষেত্রে দেখা গেল পাকিস্তানের অন্তর্ভুক্তির পক্ষে মত রয়েছে, মানে সম্পূর্ণ অন্তর্ভুক্তি, কোনো বিভাজন হচ্ছে না সেক্ষেত্রে, কিন্তু একটি ক্ষেত্রে দেখা গেল বিভাজনের পক্ষে মত গেল। তাহলে বিভাজন হলো কেন? এখানেই আসছে ব্রিটিশ ইন্ডিয়ার একটি রুলস। তাদের রুলসটা এমনটাই ছিল যে যদি একটা ক্ষেত্রেও ভোটে এমন হয় যে তারা পার্টিশনের পক্ষে বলছেন তাহলে সেটাই কিন্তু ফাইনালাইজ করা হবে। এক্ষেত্রেও ঘটলো ঠিক সেই জিনিসটাই। যেহেতু হিন্দু মেজরিটি যে সিটগুলি ছিল সেখানে 73%-এরও উপর মানুষ প্রতিনিধি বলা যায়, প্রতিনিধি তারা বিভাজনের পক্ষে মত দিলেন। বঙ্গ বিভাজিত হলো। পূর্ব দিকটি হলো পূর্ববঙ্গ এবং পশ্চিম দিকটি হলো পশ্চিমবঙ্গ। সেই পূর্ববঙ্গই পাকিস্তানে যে অন্তর্ভুক্ত হয়েছিল পরবর্তীকালে সেটি বাংলাদেশ রূপে আত্মপ্রকাশ করলো, আর পশ্চিমবঙ্গ আজও পশ্চিমবঙ্গ রূপেই রয়েছে। এই পশ্চিমবঙ্গের নাম পরিবর্তিত করার একটা প্রচেষ্টা পূর্ববর্তী সরকার করেছিলেন, কিন্তু সেটা পূর্ববর্তী সরকার যে প্রথম করছেন তা নয়, এই প্রচেষ্টা বহু পূর্বেও হয়েছে। জওহরলাল নেহরু নিজেই এই কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গ নাম পরিবর্তনের কথা তিনি বলেছিলেন, কারণ পশ্চিম দিকে আর অবস্থান মাপা যায় না, কারণ আগে সম্পূর্ণ ছিল, সম্পূর্ণের মধ্যে আমরা পূর্ব পশ্চিমে বিভাজন করতে পারতাম। এখন আর পশ্চিমবঙ্গ যদি আলাদা করে বলি তাহলে এই দেশের মধ্যে পশ্চিমবঙ্গের অর্থ থাকে না। যাই হোক, সেটা একটা অন্যরকম বিতর্ক। তো এই 20শে জুন 20 তারিখ, আজকে যে 20 তারিখে আমরা পশ্চিমবঙ্গ দিবস পালন করছি, তার ইতিহাসটা হলো এরকম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে আন্দোলন শুরু করেছিলেন পশ্চিমবঙ্গকে পাকিস্তানের থেকে আলাদা করে ভারতের অন্তর্ভুক্তির জন্য, সেটাকে কুর্নিশ জানাতেই হয়। আজ হয়তো অনেকেই মনে করতে পারেন যে বিভাজন না হলেই হয়তো ভালো হতো, কি হলে কি হতো সে কথা বলা যায় না, কিন্তু যারা পাকিস্তানে অন্তর্ভুক্ত হয়েছেন বা যারা হননি তাদেরকে যদি জিজ্ঞেস করে দেখেন, যেমন ধরুন আমরা পাকিস্তানের অন্তর্ভুক্ত হইনি, তাহলে আমরা কি খুব দুঃখে আছি? এমনটা বোধহয় ভারতবাসী কেউ বলবে না। আমরা ভারতবর্ষে থেকে যে পরিমাণ ভালোভাবে একে অপরের সাথে মিশে থাকতে পারি সেটা হয়তো পাকিস্তানে অন্তর্ভুক্ত হলে সম্ভব ছিল না। তাই আজকে আপনারা শোক পালন করবেন নাকি পশ্চিমবঙ্গ দিবসের এই উদযাপনে সামিল হবেন সেটা সম্পূর্ণরূপে আপনাদের কাছে ছাড়লাম। আপনাদের সাথে ছিলাম আমি দীপাঞ্জন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং আপনাদের বন্ধু বান্ধব পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আর কি কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট বক্সে লিখবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।